নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, নাক কান গলা সার্জন, ইএনটি স্পেশালিস্ট। আজকে যে ব্যাপারটায় কিছু কথা বলতে চাই সেটা খুবই একটা নেগলেক্টেড বিষয় আমাদের কমন পেশেন্টসদের মধ্যে, যেটিকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলতে আমরা যেটা বুঝি যে কোনো না কোনো কারণে ঘুমের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাসের যদি কোনো অবস্ট্রাকশন হয় বা ব্যাঘাত ঘটে, তাহলে সেটাকে আমরা সহজ ভাষায় বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যেগুলি কমপ্লেন নিয়ে বা অফেন যেগুলো পেশেন্ট নেগলেক্ট করে যে অসুবিধাগুলোতে, সেগুলির মধ্যে পড়ে হচ্ছে স্নোরিং বা নাক ডাকা, ঘুমে ব্যাঘাত ঘটা, বারবার রাতের বেলা ঘুম ভেঙে যাওয়া, দম বন্ধ হয়ে আসা ইত্যাদি। এছাড়াও অনেক পেশেন্ট যেটি আমাদের বলে যে সকালবেলা উঠে মনে হচ্ছে আমার ঘুমটা পরিপূর্ণ হয়নি, ঘুমটা আরো হলে ভালো হতো, এবং সকালের অন্যান্য কাজে সে মনোযোগ দিতে পারছে না, যেটাকে আমরা বলি এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। মানে রাতের ঘুমানোর পরেও রোগীর মনে হবে যে আমার যেন সঠিক আরেকটু ঘুম হলে ভালো হতো, আমার পরিপূর্ণ ঘুম হলো না। এছাড়াও রোগীকে অনেক সময় যদি আমরা কোয়েশ্চেন করি, আমরা এটাও জানতে পারি যে আমরা খুব কমন কিছু কোয়েশ্চেন করি এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস বোঝার জন্য। যে ধরুন আপনি গাড়ি করে বা বাসে করে যাচ্ছেন, বাসটি সিগন্যালে দাঁড়িয়ে আছে, তাহলে কি আপনি ঘুমিয়ে পড়েন? বা ধরুন কোনো কাজ নেই, এমনি সোফায় বসে টিভি দেখছেন, সে টিভি দেখতে দেখতে কি আপনি ঘুমিয়ে পড়েন? এই সিমটমস গুলি যদি রোগীর মধ্যে আমরা পেয়ে থাকি, তার সাথে অবশ্যই যদি স্নোরিং বা ইত্যাদি এই সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারে ভাবতে হবে। তো কাজেই যেটা প্রথমেই বলার, যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা এই নাক ডাকা রোগ, এটা অনেক সময় আমাদের সাধারণ মানুষের মধ্যে হাসি ঠাট্টার জিনিস হয়ে ওঠে। কি নাক ডাকে, এমন নাক ডাকে পাশের জন ঘুমোতে পারছে না, এটা কিন্তু একদমই হাসি ঠাট্টার জিনিস নয়। এটা কিন্তু ইন দ্য লং টার্ম অনেক সমস্যা করতে পারে। সেটি কার্ডিওজনিক বা হার্টের সমস্যা হতে পারে, এছাড়াও কিছু মেটাবলিক সমস্যা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি। তো কাজেই কোনো রোগী যদি আপনাদের চেনা পরিচিত বা আপনি যদি সেরকম কোনো রোগী হন যার ঘুমের মধ্যে প্রচন্ড নাক ডাকে, আপনার পার্টনার বলছে যে আপনার নাক ডাকাটা অস্বাভাবিক রকমের, রাতের বেলা নাক ডাকতে ডাকতে ঘুম ভেঙে যাচ্ছে, এছাড়াও সকালবেলা উঠে মনে হচ্ছে ঘুমটা পরিপূর্ণ হলো না, তাহলে কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী নাক কান গলা ডাক্তারবাবুর কাছে এসে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো প্রথমেই আমরা যেটা পরীক্ষা নিরীক্ষা করি, যে ওভারঅল আমরা যেটা অ্যাসেস করি যে রোগীর যে শ্বাস যাওয়ার যে রাস্তা, তাতে কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা। তার মধ্যে যেটা থাকতে পারে হচ্ছে নাকের একটা হাড় বাঁকা, যেটাকে আমরা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বলে থাকি, নাকের পিছনে গ্ল্যান্ড ফোলা, এটি সাধারণত বাচ্চাদের সমস্যা হয়, যেটাকে অ্যাডিনয়েড ইত্যাদি হতে পারে, বা গলার ভেতরে টনসিল ফুলে আছে, এই সমস্যাগুলো হতে পারে। যেটা বলার, এটা আছে মানেই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে সেরকম নয়, কিন্তু এগুলো আমরা দেখি। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যে ডায়াগনোসিসটা, সেটা শিলমোহর দিতে গেলে আমাদের একটি টেস্ট করাতে হয়, যেটাকে আমরা বলি স্লিপ স্টাডি টেস্ট, বা ডাক্তারি পরিভাষায় আমরা যেটাকে বলি পলিসমনোগ্রাফি। তাই এই পলিসমনোগ্রাফিতে যেটা করা হয় সেটি হচ্ছে, যে পেশেন্ট বা যিনি পেশেন্ট, তার সাথে কিছু মনিটরস অ্যাটাচ করে দেওয়া হয় এবং একটি মেশিন লাগিয়ে দেওয়া হয়, এবং সে রাতে যখন ঘুমোতে যায় সেগুলি সেই রিডিংগুলো নিতে থাকে। তো সেই রিডিং এর ভিত্তিতে একটি প্যারামিটার আমরা যখন পাই, সেটাকে বলি আমরা AHI বা অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স। সেই ভিত্তিতে আমরা রোগীর আদেও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা সেটা বুঝতে পারি। এছাড়াও যদি থাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি থাকে রোগীর, তাহলে সেটা মাইল্ড, মডারেট না সিভিয়ার, বা কতটা সিভিয়ারিটি, সেইটা কিন্তু আমরা এই স্লিপ স্টাডির মাধ্যমে অবশ্যই পেতে পারি। এবারে যদি আমরা আস্তে আস্তে কিভাবে এর চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় সে বিষয়ে দু চার কথা বলি, তার মধ্যে প্রথমে যেটা আসে সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। একটি রোগীর যখন আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করি, তার কিছু কিছু প্যারামিটার্স অবশ্যই আমাদের কনসিডার করতে হয়। যেমন রোগীর গঠন কিরকম, মানে সে ওবিস কিনা, তার শরীরে অত্যধিক ওজন আছে কিনা, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যদি তার থাকে, এক্সারসাইজেস, এছাড়াও ডায়েটিং, এই করে রোগীর ওজন কমানোটা কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট দিক এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া চিকিৎসার। এছাড়াও কি থাকে, আমরা রোগীদের বলি সিপ্যাপ বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এই একটি যন্ত্রের দ্বারা যখন সে ঘুমোবে,
তার নাকে একটি যন্ত্র লাগিয়ে দেওয়া হয়, যাতে দিয়ে একটা কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার দিয়ে রোগীটির আমরা থেরাপি করার চেষ্টা করি। এবং সিপ্যাপ করার পরে আমরা আরেকটি টেস্ট করাই যে সিপ্যাপ নিয়ে রোগীর কিরকম উন্নতি অবনতি কিছু হচ্ছে কিনা। তো সেই সিপ্যাপ নেওয়ার পরে অনেক অধিকাংশ রোগী ভালো ফিল করেন, সুস্থ ফিল করেন, অনেক বেটার লাগেন, তাদের লাইফস্টাইল অনেক উন্নত হয়ে ওঠে। এছাড়াও রোগী নিজেই বলেন যে তাদের রাতে ঘুম অনেক ভালো হচ্ছে, দিনের বেলা সে অনেক কাজে কনসেন্ট্রেট করতে পারছে ইত্যাদি। তো এই সিপ্যাপ মেশিনের পরেও যেসব রোগীদের আমাদের দেখতে হয় যে তাদের খুব একটা কিছু লাভ হচ্ছে না, অর্থাৎ সমস্যাটা আরো গুরুতর, সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের চিন্তা ভাবনা করা হয়। তো কাজেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে একটি রকমেরই অপারেশন হয় এরকম নয়। আমাদের ডাক্তারির বইতে অনেক ধরনের অপারেশন আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার, এবং কোন রোগীকে কোন অপারেশন করা হবে এটা কিন্তু অবশ্যই টেস্ট করে বুঝে অ্যাসেস করে তারপরে ডিসিশনটি নেওয়া হয়। মানে গেলাম আমি একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার অপারেশন করে দিন এরকম বললে কিন্তু হবে না। তো কাজেই যেভাবে অ্যাসেস করা হয় আমরা একটি টেস্ট করে থাকি যেটাকে আমরা বলি ডাইস, ডিআইএসি ডাইস বা ড্রাগ ইনডিউসড স্লিপ এন্ডোস্কোপি। তো এই বিষয়টা যেটা যে আমরা ওষুধ দিয়ে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওষুধ দিয়ে রোগীকে আমরা এতটাই ওষুধ দিই যাতে সে জাস্ট ঘুমোবে, সেই অবস্থায় আমরা নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপ দিয়ে গিয়ে যে রাস্তাটা শ্বাস নেওয়ার যে রাস্তা রয়েছে তার বিভিন্ন জায়গায় কোন কোন লেভেলের অবস্ট্রাকশন হচ্ছে সেইটা কিন্তু আমরা অ্যাসেস করি। তো এই ডাইসের মাধ্যমে যেটা আমরা করা হয় যে কোন কোন লেভেলে অবস্ট্রাকশন রয়েছে, যেমন একটা স্কোরিং হয় ভোটস বলে, সেই ভোটস এর হচ্ছে ভেলাম, ওরোফ্যারিংস, টাং বেস, এপিগ্লটিস, শ্বাস যাওয়ার যে বিভিন্ন রাস্তা তার বিভিন্ন অংশের এক একটি যে পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে আমরা অ্যাসেস করি যে সেই জায়গাটায় কি ধরনের অবস্ট্রাকশন, আদৌ অবস্ট্রাকশন হচ্ছে কিনা, বা অবস্ট্রাকশন হলে কি ধরনের অবস্ট্রাকশন হচ্ছে, সেটা কি অ্যান্টেরোপোস্টেরিয়ার কোলাপস হচ্ছে, নাকি সাইড ওয়াইজ কোলাপস হচ্ছে, নাকি কনসেন্ট্রিক কোলাপস হচ্ছে। এগুলো টেকনিক্যাল টার্ম, এগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা মুশকিল, কিন্তু তবুও যতটা সহজভাবে বলা সম্ভব আমি বলার চেষ্টা করছি। তো এই ভোটস অ্যাসেসমেন্টের পরে কি ধরনের কোলাপস হচ্ছে, কোন লেভেলে তার কোলাপস হচ্ছে, এই ভিত্তিতে আমরা নেক্সট লাইন যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, যে কিভাবে কি অপারেশন করা হবে সেই নির্ণয় করা হয়, এবং অপারেশনের পরে রোগীর লাইফস্টাইল অনেকটা ইমপ্রুভ হয়ে ওঠে। তো কাজেই আপনার চেনা পরিচিত বা আপনি নিজে যদি এরকম রোগী হন যে যার ওজন বেশি, যার ঘুম সঠিকভাবে হচ্ছে না, যার নাক ডাকা নিয়ে আপনার পার্টনার বা অন্যান্য লোকেরা কমপ্লেন করছে, আপনি নিজে বুঝতে পারছেন আপনার ঘুম থেকে উঠে আপনার মনে হচ্ছে পরিপূর্ণ ঘুম আপনার হয়নি, সারাদিন একটা ক্লান্ত ভাব, সব সময় একটা মন মেজাজ খারাপ, একটা মাথা ব্যথা, এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে, তো দেরি না করিয়েই অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যান, অ্যাসেস করান। নাক ডাকা মানেই যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মারাত্মক লেভেলের হচ্ছে সেরকম নয়, পুরোটা অ্যাসেসমেন্ট হোক, যে টেস্টগুলো করা দরকার ডাক্তারবাবু আপনাকে যেভাবে গাইড করবেন সেগুলো ফলো করুন, এবং যথাসম্ভব যেভাবে ট্রিটমেন্ট উনি বলে দেবেন সেইভাবে ট্রিটমেন্টটা নিন। কারণ এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটি রোগ, এটা কিন্তু হয়তো এক দুদিনে কিছু সমস্যা করবে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার অনেক দূর সমস্যা এগিয়ে নিয়ে যেতে পারে, তাতে ফিউচারে আপনার হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক রিস্ক অনেক বেড়ে যেতে পারে। সেই জন্যই বলার যে কখনো যদি আপনার এই আগে যে বললাম সিমটমসগুলো সেগুলো আপনার দেখা হয়, আপনার নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে আসুন, যেভাবে উনি পরামর্শ দিচ্ছেন সেভাবে ফলো করুন। নমস্কার।